কিছু কথা থাকে, এত আমাদের জীবনের সাথে মিলে যায় আর মন ছুঁয়ে যায়। কথাগুলো মনে হয় যেন আমি যেমনভাবে শুনছি, আমি জানি তোমরা অনেকেই তেমনভাবেই শোনো, তবু যেন মনে হয় যে তোমাদেরও একটু শোনাই। তো আজকে ভিডিওটা একদম পুরো অন্যরকম হয়েছে, অন্যরকম করেছি। তো চলো, আমার ভয়েস কিছুটা জায়গায় অফ রেখেছি, একটা অন্য ভয়েস দিয়েছি, আর কথাগুলো দেখবে কতটা আমাদের মানে জীবনের সাথে মিলে যায়, ওই জন্যই দেওয়া। একটুখানি দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। দিদিভাই যে গাছ ছায়া দেবে, সেই গাছের পাতায় যদি পোকা ধরা থাকে তাহলে অশান্তির তেজ তো এমনি মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। গুরুজন বলেই যে সবসময় তিনি সব ঠিক কাজ করছেন তা কিন্তু নয়। আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয়। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ। আর এই বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা, তুমি আর আমি একই অবস্থানে আছি। বাজে ঘড়িটা দেখেছো? জল খাবার বলতে সেভাবে ভরপেট কিচ্ছু খাও না। এদিকে খেতে খেতেও যদি বেলা 4টে বাজিয়ে ফেলো, শরীরটা ভালো থাকবে তো? এরপর বুবলাই ঘুম থেকে উঠে পড়লে ওকে সামলাতে হবে। ভোর 5টা থেকে একটানা চলছে। তোমারও তো একটু রেস্টের দরকার নাকি? রিনি চিৎকার করে বলল। সবে দিন 20 আগে নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে। সম্পর্কে আমার ছোট যা। স্বাভাবিকভাবে বাড়ির বউয়ের যা যা দায়িত্ব থাকে আমি অভ্যস্ত হাতে আগাগোড়া সামলাই। রোজকারে রান্না বান্না, ঝাড়পোছ, খেতে দেওয়া, ঘরকন্যা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে। চলো, ঠাকুর পূজা কমপ্লিট। এই গাছগুলোকে এইখানে রাখলাম, রোদে পুড়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে জল দিয়ে 2-3 দিন একটু ভিতরে রাখবো, তারপরে আবার ব্যালকনিতে নেব। গাছগুলো মরে যাচ্ছে নয়তো, জানো তো, প্রচুর রোদ, আর আমাদের খড়গপুরের রোদ ভাবতে পারবে না। মানে সত্যি কথা বলতে কি বলতো, ঘাম নেই, শুধু গা জ্বালা করে। চলো এবারে গিয়ে সকালের অন্তত ব্রেকফাস্টের জন্য আজকে ভাত, ডাল, আলু সিদ্ধ নর্মাল করব। আর কালকের মাছের তরকারি রয়েছে, মাংস রয়েছে। পুচকু খাবে, আর তো কেউ খাবে না। পুচকু খাবে, হয়তো আমি একটু খাবো। চলো নিচে যাই, ঠাকুর পূজা কমপ্লিট। খেতে দেওয়া, ঘরকন্যা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাজার রকম এক্সট্রা কাজকর্ম সারতে সারতে মোটামুটি আমার খেতে দুপুর 2:30-3টে হয়েই যায়। আজও তার অন্যথা হয়নি। তখন 2:45 বাজে। গ্যাস ওভেনটা ধুয়ে মুছে আমি খেতে বসবো ভাবছিলাম। কথাগুলো একটানে বলে রিনি হাঁপাচ্ছিল। আমি হেসে ওর দিকে মুখ ফিরিয়ে বললাম, ওরে বাবা, ছোট বউ তো 2 দিন এসেই খুব শাসন করে দিয়েছে দেখছি। তা মাথা এত গরম কেন? ভাইয়ের সঙ্গে রাগারাগি হয়েছে নাকি? না, সেসব কিচ্ছু হয়নি। দেখি আমাকে দাও তো, বলে আমার হাতের কাপড়টা কেড়ে নিয়ে রিনি ওভেনের কাছে গেল। বুঝতে পারলাম এই মেয়েকে আটকানো আমার কম্য নয়, তাই কথা না বাড়িয়ে খেতে বসলাম। আমাদের মাঝারি পরিবার। আমার শাশুড়ি মা, ওনার 2 ছেলে, 2 ছেলের বউ, আর আমার ছেলে বুবলাই। এই নিয়ে আমাদের 5.5 জনের সংসার। আমার স্বামী একজন বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট, শান্ত, নির্বিবাদী, ব্যস্ত মানুষ। বিয়ে হয়ে এসেছি প্রায় 9 বছর আগে। বুবলাই এসেছে তারও 5 বছর পরে। ছোট জনটি আইটি সেক্টরে চাকরি করে। ওর বউ মানে আমার ছোট যা রিনি ব্যাংকে চাকরি করে। প্রফেসর মা বাবার একমাত্র মেয়ে। আমার শাশুড়ি মা তাই ছোট ছেলে ছোট বউকে বুঝে সমঝে চলার জন্য সদা সতর্ক হয়ে থাকেন। ওরা 3 জন বেরিয়ে যাওয়ার পর আমি সংসারের যাবতীয় কাজকর্ম সামলাই, সঙ্গে বুবলাই আর তার ঠাকুমাকেও। আমার খাওয়া প্রায় শেষের দিকে। তখন আমার শাশুড়ি মা এসে বললেন, এ কি ছোট বৌমা, তুমি দুপুরে এখনো খেতে যাওনি? রবিবার একটা দিন ছুটি, দুপুরে একটু রেস্ট নিলেই তো পারো। বড় মামা তো আছে এদিকে, ও হাতে হাতে সব করে নেবে। রিনি মাথা নিচু করে হাতের কাজ না থামিয়ে বলল, আমার তো না হয় রবিবার ছুটির দিন আছে মা, দিদিভাইয়ের তো রবিবার বলে কিচ্ছু নেই। একটা মানুষ সেই ভোর 5টা থেকে উঠে বিকেল 5টা পর্যন্ত মুখ বুজে একা একাই কাজ করে যাবে, আমি দেখে কি ওপরে গিয়ে শুয়ে থাকতে পারি? তোমার ভালোর জন্যই বলা। বলতে বলতে গজগজ করতে করতে শাশুড়ি মা নিজের ঘর থেকে চলে গেলেন। সন্ধ্যাবেলায় আমরা সবাই বসার ঘরে একসঙ্গে হলাম। রবিবার ছুটির দিন বলে সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় বসার সময় পাওয়া যায়। ওমা, দেখি রিনি ওর বিয়ে আর বউ ভাতের পাওয়া গিফটগুলো নিয়ে এসে টেবিলের উপর জড়ো করলো। রিনি বাচ্চাদের মতো বলল, গিফট একা একা আনপ্যাক করতে কোনো মজা নেই, সবাই মিলে একটা একটা করে গিফট খুলবার দেখবো, এতেই তো আসল মজা। একটা প্যাকেট খুলতে একটা সিনথেটিক শাড়ি বের হলো।
বাসন্তী রঙের। আমার শাশুড়ি রিনির হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে বললেন, চ্যাটার্জি টেক্সটাইলের কাগজ না? ও, তার মানে ওই চ্যাটার্জি বাড়ির কাকিমা এটা দিয়েছে। জানতাম, যা ছোট নজর, এর থেকে ভালো কিছু আর কি হাত দিয়ে গলাবেন না। কিছুক্ষণ থেমে আবার বললেন, পরের কথা বলে আর কি লাভ ছোট বউ, নিজের আত্মীয় কুটুমের যখন চোখের নজর এত ছোট হয় তখন পরের সমালোচনা করা আমার কি আর সাজে? আমার মুখটা নিচু হয়ে গেল। পরিষ্কার বুঝতে পারলাম আমার বাপের বাড়ি থেকে রিনিকে যে নাক ছাবিটা দেয়া খাবে ওরা হয়েছে, বিস্কুট। আজকে সেই কিচ্ছু কথাটা রান্না নেই, শাশুড়ি তোমরা মা রান্না ঠেস বেশি দিয়ে ভালোবাসো আমার দেখতে, আর আজকে কিচ্ছু ব্যাপারটা রান্না নেই। রিনিও যে পাঙ্গাস বুঝতে মাছ পারেনি ভাজা, এমনটা কিন্তু নয়। ডাল, ও আলু এসে সেদ্ধ, বলল, লেবু দিয়ে মা, সবাই প্লেটে খাবে। উপহার কালকে কখনো মাংস মূল্য এত দিয়ে খেয়েছে, নির্ধারিত হয় না, তারপরে ওই চিংড়ি মাছ ভালোবাসা দিয়ে খেয়েছে। হয়। আজকে আর আমার বাড়িতে দামি জিনিসের কারোর অভাব ওদিকে ছিল, ইচ্ছা নেই, কিন্তু এই জন্য মানুষের অভাব রান্নার ছিল, ঝামেলা কম। কিন্তু ওই যে তাদের এক্সট্রা কাজ সময় দেওয়ার রয়েছে, অভাব দোকান ছিল। সদাই, তারপরে চাল তোমাদের আনা থেকে হয়েছে, আমি চাল তো একটু তোমাদের ভালোবাসা এখন চাই, দেখাই আর নেই। এর থেকে বেশি কিছু চাল না। ভরতে হবে কারণ ট্রাকে। দামি জিনিস কেনার ক্ষমতা আমারও আছে, কিন্তু নেওয়া হলো আবার ভালোবাসা 1 কুইন্টাল টাকা চাল। দিয়ে কেনা যায় না সেসব। খাবে? যাই হোক, শাশুড়ি মা আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ চায়ে চুমুক দিলেন। আসলে ওনার তখন প্রিয় সিরিয়ালটা চলছিল, তাই এদিকে মন দেওয়ার তেমন ইচ্ছে ছিল না। আরও কিছু গিফট বাছার পর হঠাৎ একটা বেড কাভার বের হলো। খুলেই দেখা গেল একটা বেবি পিঙ্ক কালারের ওপর চাদর জুড়ে কার্টুন ছাপা, খুব মিষ্টি দেখতে। রিনি সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা আমার কোলের ওপর দিয়ে বলল, ও দিদি ভাই, এটা বুবলাইয়ের জন্য পারফেক্ট, তোমার ঘরের বিছানায় পেতো খুব মজা পাবে। তারপর পাশে আলাদা করে রাখা একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, খুলে দেখো। আমি অবাক হয়ে প্যাকেটটা খুলে দেখলাম জাম রঙের খুব সুন্দর দেখতে একটা সালোয়ার স্যুট। কতদিন হয়ে গেল সালোয়ার পরি না। রিনি সিরিয়ালের মত্ত শাশুড়ি মার গায়ে ঠেলা দিয়ে বলল, ও মা, দেখো দেখো, একেবারে সেম কালার সেম ডিজাইন একজোড়া এনেছি। আর তো পুজোর বেশি দেরি নেই, ষষ্ঠীর দিন একসঙ্গে আমি আর দিদি বেরোবো, কি সুন্দর লাগবে বলো। আমি হেসে বললাম, বয়সটাই শুধু তোর বেড়েছে, বড় হোসনি বল। আমার শাশুড়ি মা কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিলেন না, সিরিয়াস হয়ে বললেন, এটা তুমি ঠিক করোনি ছোট বউ। এ বাড়িতে এসে আজ অব্দি বড় বৌমা শাড়ি ছাড়া কিছু পরেনি, বড় খোকাও পছন্দ করে না। তুমি আজকালকার মেয়ে, অফিস করো, বাইরে যাও, আলাদা ব্যাপার তোমার। ওকে আর নতুন করে এসবের সঙ্গে অভ্যস্ত করিও না। আমিও প্যাকেটটা রিনির দিকে ফেরত দিয়ে বললাম, হ্যাঁ মা ঠিকই বলেছে রিনি, আমি তো সেভাবে বাইরে বেরোই না, আর এই 9 বছরে শাড়ি পরে এমন অভ্যেস হয়ে গেছে, অন্য কিছু পরলে নিজেরই অড লাগে। রিনি ম্লান হেসে প্যাকেটটা ফেরত নিল ঠিকই, কিন্তু ফিস ফিস করে বলল, আপাতত নিলাম, কিন্তু এটা তোমারই, উত্তরটা পরে দেব। পরদিন সোমবারের সকাল, যথারীতি খাবার টেবিলে খুব ব্যস্ততা। আমি একদিকে সবাইকে খেতে দিয়ে আর অন্যদিকে 3টে টিফিন বক্স রেডি করছি। এমন সময় শাশুড়ি মা টেবিলে এসে বসলেন। আমি ওনাকে চা দিয়ে বললাম, কাল রাত্রে মাকে একবার ফোন করেছিলাম, শুনলাম পরশুদিন দিদা মারা গেছে, মা খুব কান্নাকাটি করছে, আজ বিকেলের দিকে যদি একবার যেতে পারতাম খুব ভালো হতো। আমি জানতাম শাশুড়ি মানা করবেন না, কারণ আমি ম্যাক্সিমাম 2 রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি, তাই যখনই যেতে চেয়েছি শাশুড়ি মা আমাকে এই বিষয়ে অন্তত বাধা দেননি। কিন্তু এবারে আমার আশ্চর্য করে দিল। বললেন, তোমার দিদার তো মনে হয় 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছিল, তাই না? এই বয়সে বিছানায় পড়ে থেকে নিজে কষ্ট পাওয়ার, অন্যকে কষ্ট দেওয়ার চাইতে চলে যাওয়া অনেক ভালো। এর জন্য আবার তোমার মাকে সামলাতে যেতে হবে? সপ্তাহের দিন, অফিসের ভাত টিফিন কে করবে বলো তো? কিছুক্ষণ থেমে আবার কি ভেবে বলেন, আচ্ছা যদি একান্তই যেতে হয় তাহলে এই শনিবারের দিকেই যেও বল। রিনি খেতে খেতে নিষ্পিস করে উঠলো, ও নিশ্চয়ই কিছু বলবে। বুঝতে পেরে আমি ওর হাত চেপে ধরলাম, কিন্তু ও, ধুর তুমি ছাড়ো তো বলে হাতটা ছাড়িয়ে নিয়ে সোজাসুজি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা তো সবার কাছে একই হয়, সে বয়স 100 হোক বা 500, তার জন্য শোক 100 গুণ কমে বা বেড়ে যায় না। আর 1 সপ্তাহ পরে গেলে এখন যে দরকার সেটা কি তখন মিটবে? কি জানি বাবু, তোমার কথা ভেবেই বলেছিলাম, যা ভালো বোঝো করো বলে শাশুড়ি মা চলে গেলেন। আমি রিনিকে হাত ধরে আমার ঘরে নিয়ে গেলাম। কড়া গলায় বললাম, দেখ, সংসার করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয়, সবসময় এরকম ভাষণ চলে না রে। ও তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তাই বলে দিদি সব সময় পড়ে মার খেলেও চলে না, ছোবল মারতে বলছি না, ফোঁসটা তো করতে পারো। জানবে মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আর তোমার মা বাবার প্রতি তোমার একটা কর্তব্য নেই? তাদের কোনো প্রয়োজনে তোমার যাওয়ার দরকার হলে তোমাকে আটকানোর অধিকার কিন্তু এনার মধ্যে পড়ে না, ভেবে দেখো। আমি বললাম, উনি আমাদের গুরুজন, এই পরিবারের মাথায় ছায়ার মতো রয়েছেন, সবসময় আমার মুখে মুখে কথা বলতে নেই। আমি তো এত
তোমার পাঙ্গাস মাছ ভাজা, আলু টমেটো সেদ্ধ, আর হচ্ছে গিয়ে ডাল, তার সাথে লেবু, ব্যাস চলো। কালকে মাছ এত মানে মাছ মাংস খাওয়া হয়েছে, আজকে আর মুখ যেন মেরে নিচ্ছে। যদিও এটা তৈলাক্ত মাছ, কিন্তু ভাজা তো, তারপরে ডাল দিয়ে খুব ভালো লাগে। আমরা তো খুব ভালোবাসি এই মাছটা খেতে, অনেকে আবার পছন্দ করে না, বেশি তেল তো। মাছ মানে মাংস ফেল, এত ভালো লাগে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। আজকে মনে হচ্ছে আমি স্নান করি, কারণ স্নানের পরে এত এই কাজগুলো করেছি আর ভালো লাগছে না, বিকেলে গা ধুতে হবে। শুনি খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, কালকে একটুখানি শুয়েছিলাম, আজকে একটুখানি শুয়েছিলাম। ভিডিওটা এডিট করতে 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 তারপরে এখন আর রাত্রে এডিট করছি না, রাত্রে একটু ঘুমানোর চেষ্টা করছি, যেহেতু স্কিনের ট্যাবলেটগুলো খাচ্ছি। আর দেখো স্কিনটা একটুখানি আমার তো মনে হচ্ছে একটু ঠিক হচ্ছে। আর এই ওষুধটা খেলে এত কাজ করে না, মানে ভালো উঠে যায়, কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে আর থাকবেই না। তারপরে আর আজকে না কাজগুলো কেমন, তোমরা বোধহয় আমার চ্যানেলে এরকমভাবে কাজ দেখো নি, রান্না একদমই আজকে ছিল না, কিছু হালকা পাতলার মধ্যেই হয়েছে। তো মামাবাড়ির থেকে বলেছে যাওয়ার জন্য, আর সত্যি কথা বলতে মামাবাড়িতে আমার যেতেই ইচ্ছা করছে না। দেখো অন্য সময় গেছি, আনন্দ নিয়ে গেছি, সবাই মিলে মজা করেছি, একসাথে হইচই করেছি। আর এখন যাব গিয়ে মামাকে দেখবো না, আর ওই মামার মুখটা এত মানে শান্ত ছিল না, আমার মামা শ্বশুর। তোমাদের ওনার ব্যাপারে যতই বলবো ততই কম হবে। ননদের বাড়ি যখন শ্রাদ্ধতে গেছি, ওইখানে যাওয়ার পরে মামা তো একদম রেস্ট্রিকশনে থাকতো। তোমার কি খেতে বলো তো, শুধু সেদ্ধ ঝোল, কাঁচা মাছ, তাও শিং মাছ, সেটা সেদ্ধ ঝোল। মামিও খুব যত্নও করে মামাকে খাওয়াতো, কারণ মামার একটু হার্টের প্রবলেম হয়েছিল একবার। তো সেখান থেকে মানুর বাড়িতে গেছি, তো মানু যেহেতু শ্রাদ্ধের সমস্ত রান্না ওইখানে হয়েছে, খাওয়া দাওয়ার মানে লোকেরা রান্না করেছে, তো মানু আবার আমরা এখান থেকে যাবো বলে যার যার খিদা পাবে গিয়ে খাবে, ওই জন্য আবার ও টিফিনও করে রেখেছে আর ভাত ডাল করে রেখেছে। তো ডালটার মধ্যে জানে মামা যাবে, ওই জন্য লঙ্কা দেয়নি, জানে মামা খায়, মানে আমার বড় ননদ জানে মামা খায়, লঙ্কা দেয়নি। তবু ফুরোনে একটা লঙ্কা দিয়েছিল, শুকনো লঙ্কা, মানে যেহেতু লঙ্কাটাকে ভেঙে দিয়েছিল দুই টুকরা করে, তো কিছুটা ঝাল কিন্তু ডালে ঢুকে গেছে। তো মানু যখন খেতে দেবে তখন আমি বলছিলাম যে মানু দিচ্ছ তো, মামা কিন্তু এই ডাল খাবে না। হ্যাঁ, বলছে না না বৌদি, এমনি লঙ্কা দেয়নি, শুধু একটা শুকনো লঙ্কা ফুরোনে দিয়েছি। আমি বলছি ওইটাই তো, ওইটার থেকে যে ঝালটা আসবে সেটাই, কিন্তু মামা খাবে না। বলছি তুমি দাও না, তারপর বিশ্বাস করবে না, তাই ভাবি। তারপর আমার বড় যা, ও মাছটা ভেজেছে, কারণ ও শ্রাদ্ধ বাড়িতে খায় না, ওর জন্যও ভেজেছে, তো মামার জন্যও ভেজেছে, শুধু নুন হলুদ দিয়ে। তো ভাজার পরে আমি খাবারটা দিচ্ছি, পরে আমি বলছি দেখবে তুমি মামা দেওয়ার সাথে সাথে তুমি বরং 1 পিস মাছ দাও, 2 পিস মাছও দিয়ে নাও, ওইটা দিয়েই মামা খাবে। মামা ওরমই খায়, কারণ আমার বাড়িতে এসেছিল আমি জানি। তাছাড়া আমার সাথে মামি সবসময় গল্প করেও বলেছে, আমিও দেখেছি, মা বাড়িতে গেলেও আমি খেয়াল করেছি। তারপরে দিচ্ছে, দেওয়ার পরে আর মামা খেতে পারছে না, বলে না রে মানু এটা আলু উঠা, ভাত মেখে বলছে এই ভাতই তুই নিয়ে না, আমি ভাত খাবোই না। কতটা করে থাকতো, খেলোই না। আমি তারপর মানুষকে বললাম, আমি তো বললাম তোমাকে মামা খাবে না, তুমি দাও আমি দিই। তখন মামা বলছে তুই দে, শিল্পী জানে আমি কিভাবে খাই, শিল্পীকে দে, শিল্পী দেবে। তারপর আমি নতুন করে মামাকে আবার ভাত দিলাম। তারপর ওই মাছ ভাজাটা দিয়েই মামা পেট ভরে ভাত খেয়েছে। আসার সময় একসাথেই ট্রেনে রাত 8টা হয়ে গেছে, একটা কোনায় মামাকে বসিয়েছি, কারণ মামার প্রচুর ঠান্ডা লেগেছিল। আমি বললাম মামা তুমি ওইখানটায় বসো, তুমি কোলাঘাটে যাবে তো, আমরা তো খড়গপুরে নেমে যাবো, তুমি কোনো কর্নারে বসো, তোমার হাওয়া কম লাগবে। মানে এত কেয়ার করতো, আমি খেয়েছি কিনা, হ্যাঁ এই খেয়ালগুলো করতো। এগুলো যেন আমার মনটাকে না, কি বলবো তোমাদেরকে। আর তোমরা তো জানো যে যারা আমাকে ভালোবাসে, আমি জানি না তাদের উপর কেন দুর্বল হয়ে যাই, সত্যিই দুর্বল হয়ে যায়। তো যেতে পারবো না। সবাই যাবে, ননদ, ছোটো ননদ আসছে আসাম থেকে, আরেকটা দাদা মামা শ্বশুর আসছে, সবাই আসছে, সবাই যাবে, বাট আমি পারবো না বোধহয় এবারে, ইচ্ছেই নেই। জানি মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাবে, 7 তারিখে মেয়েদের পরীক্ষা শেষ, হয়তো অত ঝামেলাও থাকবে না, কিন্তু যেতে পারবো না, ইচ্ছেটাই নেই, মানে ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে মামা থাকবে না, গেলে পরে সবাই খেতে দিত। আমি ধরো সবাইকে, এই যে ভাইয়ের যে মেয়ের মুখে ভাতে গেলাম, সকালে গিয়ে তো ওইখানে টিফিন করেছি, তো আমি গিয়ে সবাইকে আগে টিফিন দিয়ে তারপরে আমি বলবো। বারবার বলছে তুমি নিলে না কেন, তুমি নিয়ে বসো, মানে আমি যে দিচ্ছি ওইটা মামা খেয়াল করছে, শিল্পী কখন খাবে।
মানে এই যে একটা ক্যারিং না, আর পারবো না যেতে। ভাই কালকে ফোন করেছিল, বলছিল দেখো বৌদি কী করবে। আমি বলছি ভাই আমি পারবো না। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকে অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, ডেলির ভিডিও ডেলি হয়ে যাচ্ছে আমার। তুমি এই যে আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ, এটা আজকেরই ভিডিও, আর্জেন্ট ভিডিও। কালকে যেটা দিয়েছি কালকেরই ভিডিও, আর্জেন্ট ভিডিও যাচ্ছে, যার জন্য ভিডিও স্টকে নেই। ওই দিন যেহেতু ভিডিও ডিলিট হয়ে গেছে, তো বৃহস্পতিবারে তো আসছি তোমাদের স্পেশাল একটা ভিডিও নিয়ে, তারপর থেকে আবার কন্টিনিউ ঠিকঠাক হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।